অধ্যাদেশ নতুন করে আইনে পরিণত করার অর্থ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 এপ্রিল প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি। 15টি বিষয়ে দ্বিমত বিরোধী দলের। স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের আস্থার প্রতিফলন ঘটবে প্রত্যাশা বিএনপির। দলীয় প্রতীকবাদে ভোট হলে তৃণমূলের শক্তি যাচাইয়ে সময় নেবে সরকার, মত বিশ্লেষকের। জ্বালানি তেল সংকটে কৃষি খাতে বিপর্যয়, ডিজেলের অভাবে ব্যাহত সেচ। ইউরোপ সহ বিভিন্ন রুটে জাহাজ কন্টেইনার ভাড়া বেড়ে দ্বিগুণ। আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতির শঙ্কা। হঠাৎ জেলায় জেলায় হামের প্রাদুর্ভাব। ময়মনসিংহ মেডিকেলে 2 সপ্তাহে ভর্তি শতাধিক শিশু। মৃত্যু 5, আক্রান্তদের চিকিৎসায় আলাদা কর্নার। বিশেষ মেডিকেল টিম গঠন। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানেও আক্রমণ। লেবাননে শান্তিরক্ষী ঘাঁটিও আক্রান্ত, 1 জন নিহত। যুক্তরাষ্ট্র ইরানকে বৈঠকে বসাতে তৎপর পাকিস্তান। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 2 এপ্রিলের মধ্যে সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। রোববার রাতে সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান আইনমন্ত্রী। কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, 30 দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব নয়। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ বাতিল হবে তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল নতুন করে আইনে পরিণত করার অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের পথে হাঁটছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় হুইপ। আমরা 133টা অর্ডিন্যান্সের ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এখানে অনেকগুলো অর্ডিন্যান্স যেভাবে আছে সেভাবে পাশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু অর্ডিন্যান্স সংশোধিত আকারে বিল আনা হবে। গণভোট অধ্যাদেশ তো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্রাকশন হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই। ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল, সেটা তো কার্যকারিতা নাই। আমরা ওইভাবেই দেখছি। মৌলিক কিছু বিষয়ে আমরা তো আগে থেকেই একমত ছিলাম না, আজকেও আমরা একমত হই নাই। ওনাদের সংখ্যা যেহেতু বেশি, ওনারা কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরেই তারা পাশ করার চেষ্টা করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। সংস্কার পরিষদ গঠন বিষয়ে সংসদে হট্টগোলের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো দলিলের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে না। সংবিধান সংশোধনে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের নিয়ে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। জবাবে বিরোধী দলীয় নেতা জানান, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা। এর আগে জনগুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিরোধী দল আলোচনা চাইলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। দিনের কার্যসূচি শুরুর ঈদের বিরতি শেষে আবারও শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যে কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তরের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রসঙ্গ তোলায় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বাদানুবাদে জড়ান বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরে আমাদের রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। মাগরিবের বিরতির আগে সংসদে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা চেয়ে নোটিশ উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আলোচনা উত্থাপনের কারণ
কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। পরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় নিয়েও ফের উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পয়েন্ট অফ অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ রাজনৈতিক দলিল, কিন্তু দলিল দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। এ সময় সংবিধান সংশোধনে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার বহির্ভূত বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার, সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত জানান স্পিকার। সোমবার বিকেল 3:30টায় ফের বসবে সংসদ। 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার 1 মাসে সরকারের বিভিন্ন কার্যক্রমে জনমনে ইতিবাচক যে প্রতিক্রিয়া, তা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে বিএনপির জন্য ভালো ফল নিয়ে আসবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন প্রত্যাশা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলীয় প্রতীক বাদ দিয়ে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। সরকার সে পথে হাঁটলে এই নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি পর্যালোচনায় আরও সময় নেবে বিএনপি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার পার করেছে 1 মাসের বেশি সময়। দায়িত্ব পাওয়া মন্ত্রীরা ব্যস্ত নিজ নিজ মন্ত্রণালয়ে, সংসদ অধিবেশনে নতুন বাংলাদেশের বন্দোবস্ত নিয়ে ব্যস্ত নয়া আইন প্রণেতারা। আজ থেকে এই মহান সংসদে এরই মাঝে আগ্রহ শুরু হয়েছে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির নির্বাচনের পরে 2 দফায় দেশের 11 সিটি কর্পোরেশনে নিজ দলের লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি জোট সরকার। এর ফলে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সচেষ্ট আছেন দলের মহাসচিব ও সংশ্লিষ্ট মন্ত্রী। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেব। এবছর তো বটেই। তবে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা যখনই হোক নিজেরা প্রস্তুত আছেন বলে জানালেন বিএনপি নেতারা। পাশাপাশি জাতীয় সংসদের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি। বিএনপি আলাদা কোনো প্রস্তুতি দরকার নাই, যখনই সরকার ঘোষণা করবে নির্বাচন তখনই প্রস্তুতি নিতে পারবে আর কি। দল স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নিতে পারবে। মাত্র 1 মাস হলো একটি সরকারের রাষ্ট্র পরিচালনায় যে আর্টিকুলেশনটা দেখিয়েছে, তো তাতে আমার মনে হয় জনগণের মধ্যে একটা ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে জনমনে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্থানীয় সরকার যে কোনো নির্বাচন, সে পৌরসভা হোক, উপজেলা হোক, তাতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক পরিপক্কতা এখন অর্জিত হয়নি এমন মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, নির্দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানো যাবে না, আর তাই তৃণমূলের শক্তি পর্যালোচনায় সময় নেবে বিএনপি। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন একটা ডেমোক্রেটিক সোসাইটি যখন একটা পরিপক্কতার দিকে যায়, ওই পর্যায়ে তখন দলীয় প্রতীকে হইতে পারে যে বিএনপি হয়তো মাঠের অবস্থা পর্যালোচনা করার পরেই যে তাদের শক্তিটা কীরকম হইতে পারে সেটার একটা অ্যাসেসমেন্ট তারা করবে, এবং করার পরেই হয়তো বা আমার মনে হচ্ছে যে তারা এই নির্বাচনটা দিবে। নির্দলীয় হলে একটা রিস্ক তো থাকবেই, সেটা হলো যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রার্থীরা তখন স্থানীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনি তো তাদের না করবেন কিভাবে? তবে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা নিরবিচ্ছিন্ন করতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিলম্ব করা যাবে না বলে মত এই বিশ্লেষকের। খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্থবিরতা কাটিয়ে সচল হতে শুরু করেছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়কে শক্তিশালী করতে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ ত্যাগী নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। প্রাণচাঞ্চল্য ফিরেছে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে। সংশ্লিষ্টদের মতে, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় সরকারকে গতিশীল করবে। অপূর্ব অপুর রিপোর্ট। স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এই জেলা পরিষদ, যা একটি জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে দায়িত্ব পালন করে। সেই সাথে স্থানীয় সরকারের
প্রশাসনিক কাঠামোকে শক্তিশালীকরণ এবং জেলার রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর সাথে সংশ্লিষ্টরাই বলছেন বিগত সময়ে এই জেলা পরিষদ থেকে উন্নয়নের নামে অর্থ লোপাট করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে এর প্রশাসনিক কাঠামোকে। কিন্তু সেই অচলায়তনকে ঘোচাতে জেলা পরিষদে গতিশীলতা আনতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এক কৌশলী পথে হাঁটতে শুরু করেছে। গত 15 মার্চ দেশের 42টি জেলা পরিষদে বিএনপির পরীক্ষিত নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এতে প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু হয়েছে জেলা পরিষদে। সবাই তৎপর হতেন, সঠিক পথে থাকতেন, তবে আমার মনে হয় জেলা পরিষদটা সুন্দরভাবে এখানে স্বকীয় অস্তিত্বে মানব সেবার জন্য দাঁড় করা যেত। বরিশাল জেলা পরিষদ যে পিছিয়ে রয়েছে, সব দিক কাজকর্মে যে অনগ্রসর রয়েছে, আমরা এটাকে সচল করে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি জেলা পরিষদ গঠন করতে চাই। অভিজ্ঞতার আলোকে জনসম্পৃক্ততা রেখে আমি জবাবদিহিতামূলক একটি জেলা পরিষদ গড়ে তুলব ইনশাআল্লাহ। এর আগে গত 14 মার্চ দেশের 5 সিটি কর্পোরেশনে প্রশাসক বসায় বিএনপি সরকার। সেখানেও জায়গা পান স্ব মহানগরের ত্যাগী বিএনপি নেতারা। দায়িত্ব পেয়ে নাগরিক সেবা বাড়ানোর কথা জানিয়ে তাদের সরকার একটি জনবান্ধব সরকার গড়তে চায় বলে আশার বাণী শোনান। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সেই জায়গাগুলোকে আমরা শক্তভাবে মেরামত করার জন্য, তা জনগণের পাশে থাকার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। বিভিন্ন মহল বলছে নাগরিক সুবিধা নিশ্চিত করতে দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান তাদের। বিগত 2 বছর আমরা দেখছি প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে এগুলি পরিচালনা করা হয়েছে, সেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। যদি কোনো দুর্নীতি অনিয়ম থাকে সেই দুর্নীতি অনিয়ম তারা দূর করবে। এই সরকার ব্যবস্থাটা ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করি। সিটি গভর্নমেন্টটি প্রতিষ্ঠা করার মধ্য থেকে সত্যিকার অর্থে স্থানীয় সরকার ব্যবস্থা সেটা চালু করা সম্ভব। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রশাসনিক গতিশীলতা বেড়েছে 70% বেশি। তবে অনির্বাচিত প্রশাসক নয়, জনপ্রতিনিধিত্বশীল চেয়ারে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি দ্রুততম সময়ে বসানো হবে বলেও আশা তাদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্বাচনের জন্য 5 সিটি কর্পোরেশনে নিজেদের প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে। 6 মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা ও বর্তমান প্রশাসকদের নির্বাচন করা থেকে বিরত রাখা সহ 5 দফা দাবি জানায় এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা পরিষদের প্রশাসক বসিয়ে বলে অভিযোগ করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, নিয়োগকৃত প্রশাসকদের নির্বাচনে অংশ নিতে না দেওয়া সহ 5 দফা দাবি উত্থাপন করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় নাই। 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। 6 মাসের মধ্যেই সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবেই সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপর 5টি সিটি কর্পোরেশনে মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়াও রাজশাহী, কুমিল্লা ও সিলেট সিটিতে প্রার্থী ঘোষণা করেন নাহিদ। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। ইসির অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান এনসিপি আহ্বায়ক। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। এনআইসি ব্রেক দিছে, পড়ে গেছে, এই পিকআপ পড়ছে, অটো পড়ছে। যারা পার্মানেন্ট ডিউটি করে তারাও এখানে থাকে না, ওই অন্য লোক দিয়ে মনে করেন ডিউটি করায়। কুমিল্লার রেল লাইন যেন মৃত্যু ফাঁদ। গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি 364। 59টি ক্রসিংয়ে অরক্ষিত লাইনের ওপর দিয়ে সড়ক তৈরির অভিযোগ। দেশজুড়ে জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে কৃষি খাতে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।
ডিজেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় হুমকির মুখে পড়েছে চলতি মৌসুমের ফসল উৎপাদন। বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টি ভরসা বলছেন কৃষি কর্মকর্তারা। অপূর্ব রিপোর্ট। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অকটেন, পেট্রোল, ডিজেল সংকট তীব্র আকার ধারণ করছে। সময় মতো ডিজেল না পাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে অনেক স্থানে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। উপকূলবর্তী বরগুনা তরমুজ আবাদে দেশের তৃতীয় জেলা, কিন্তু জ্বালানি তেলের সংকটে সঠিকভাবে সেচের অভাবে কৃষকের মাঝে এখন রাজ্যের হতাশা। পানির অভাবে তরমুজের ক্ষেত ফেটে চৌচির, গাছে তরমুজ ধরলেও সেচ সংকটে বড় হচ্ছে না এর আকৃতি। আবার অনেক তরমুজে ধরেছে পচন, রয়েছে তরমুজ সরবরাহে পরিবহন বিড়ম্বনাও। হুজুরবাড়ি, চৌমনি অনেক জায়গায় খুঁজছি, তেল পাইতেছি না, প্রায় 10-12 দিন ধরিয়া পানি দিতে পারছি না। তেলের সংকটে আমরা এই তরমুজে সেচ দিতে পারতেছি না। এবছর ফলন প্রতি বছর থেকে ফলন ভালোই ছিল, পরে তেলের সংকটের কারণে আসলে ফলনের তেমন একটা সুবিধা পাইতেছে না লোকজন। পটুয়াখালীতে কৃষকের মুখে হাসি নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বল্প কয়েক লিটার তেল এনে সেচের পাম্প চালু করতে পারলেও দুশ্চিন্তা এর শেষ নিয়ে আজ পেয়েছেন। তবে আগামীকাল আদৌ জ্বালানি তেল পাবেন কিনা সেই হতাশা কৃষকের। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেচ না দিতে পারি, ফলন অনেক কম হবে, যার কারণে আমরা লসে পড়ব। এবছর খুবই পর্যায়ে খুবই লসে আছে। বরিশালের বিভিন্ন পাম্পে তেল নেই জানিয়ে কাগজ সাটানো হয়েছে। চাহিদার অর্ধেকও পূরণ করতে পারছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। সবাই পায় না, ধানটা মরে যেতে, কিস্তিটা হাওড়ে ধান লাগাইছি, ধান এখন মরে যেতেছে। আমরা সরকারের একটা দাবি তেলের দাম কমাই দেন। ধান বাইরে আছে, ধানে পানি চাই, পানি দিতে পারি না, ডিজেলের দাম বেরিয়ে গেছে অতিরিক্ত। তখন তুল না পাই তো আমরা ধান উঠাবো কেমন? হারভেস্টারও কাটতে পারবে না, ঠিক লেবার দিয়ে ধান কাটামো, মেশিনে ধান লইতে পারবো না, এই জন্য আমাকে বীজ নষ্ট হয়ে যাবে। আমাদের প্রতিদিনের চাহিদা ছিল 1 লাখ লিটারের বেশি। আমরা প্রতিদিন সাপ্লাই সরবরাহ করতাম আর কি বিভিন্ন জায়গায় ডিলার এজেন্টদেরকে। তো আমরা এখন ধরেন সেই 1 লাখের জায়গায় পাচ্ছি 10,000, 12,000 এরকম করে, হাইস্ট 15,000। তো সেই অনুযায়ী তো সাপ্লাই দিতে পারছি না। আমাদের কিছু সিটি কর্পোরেশন সাপ্লাই আছে, ডিসেল সাপ্লাই আছে, এদেরকে দিয়ে এরপর যদি খুচরা বাজার থাকে তাহলে 2-1 আসলে দিতে পারি, না হলে এর দিতে পারতেছি না। 18 থেকে 19,000 লিটার তেল প্রতিদিন সরবরাহ করছি। আজকে প্রায় 20 থেকে 22 দিন আমাদেরকে কোনো 1 লিটার তেল দেওয়া হচ্ছে না। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তবে বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টির ভরসার দিকে তাকিয়ে আছেন তারা। মাঠে বড়োর যে অবস্থা স্টেজ, এই স্টেজে পানির তেমন প্রয়োজন হবে না। যদি এখন থেকেই বৃষ্টি শুরু হয় তবে আশা করি এটা কোনো প্রকার নেতিবাচক প্রভাব আমাদের কৃষিক্ষেত্রে আসবে না। ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট দুইয়ের চাপেই দিশেহারা কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। প্রভাব পড়বে এর ভোক্তা খাতেও। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। জেলা প্রশাসনের আশ্বাসে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করায় পার্বতীপুর রেল হেড ডিপোর তেল পরিবহন শুরু হয়েছে। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। জ্বালানি তেল নিতে সকাল থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং কার এইগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, কখন তেল আসবে এবং তারা সেই তেলের আশায় কিন্তু তারা প্রহর গুনছে। আপনি জানেন যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন গতকাল আপনারা যে তাদের যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সেটি তারা প্রত্যাহার করেছে। 12 ঘন্টা পরে এই ধর্মঘট প্রত্যাহারের পরেই কিন্তু পার্বতীপুর রেলহেড ডিপো থেকে তেল সরবরাহ শুরু করে রাত 8টা থেকে, এবং আজ সকাল 7টা থেকে তারা কিন্তু এই তেল সরবরাহ করার জন্য ট্যাঙ্ক লরি যারা ছিল এখানে তারা কিন্তু বরাদ্দ নিয়ে তারা বিভিন্ন পেট্রোল পাম্পে আসা শুরু করেছে। তবে এখন পর্যন্ত শহরের এই পেট্রোল পাম্পটিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত পেট্রোল বা ডিজেল এখানে এসে পৌঁছায় নাই, কিন্তু তার আগে থেকেই এখানে বাইকাররা যারা মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তেলের অপেক্ষায়। যে দিনাজপুরে যে পেট্রোল পাম্পগুলো, অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু তেল না থাকার কারণে বন্ধ রয়েছে। যে পেট্রোল পাম্পগুলো বরাদ্দ পাচ্ছে সেখানেই কিন্তু তারা খবর পেয়ে এই মোটরসাইকেল আরোহী এবং আপনার ছোটোখাটো যানবাহন, মাইক্রোবাস লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তবে এখানকার
পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু এখানে এসে পৌঁছায়নি। আমরা দেখছি যে তালা বন্ধ রয়েছে। তবে তারা যেটা বলেছেন যে 11টা 12টার দিকে এখানে তারা তেল নিয়ে আসলে তারা কিন্তু তেল পাবেন। আর এদিকে আপনি জানেন যে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেছেন যে 3 জন শ্রমিককে যে জেল এবং জরিমানা দেওয়া হয়েছিল আজকে তাদের জামিন পাবেন, এই আশ্বাসে তারা কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন। এবং তারা যেটা বলেছেন যে এখন থেকেই ট্যাঙ্ক লরি শ্রমিকরা তারা তাদের পার্বতী রেলহেড ডিপো থেকে তেল নিয়ে তারা বিভিন্ন পাম্পে তারা যাচ্ছেন এবং এই বিষয়টিও নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা প্রশাসন। তারা যেটা জানিয়েছেন যে আপনার তেল নির্বিচ্ছিন্ন সরবরাহ এবং পার্বতীপুর রেল ডিপো থেকে তেল সরবরাহ যেন আপনার বিঘ্নিত না হয় এই জন্য তারা সব রকম আপনার ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এছাড়া তেল পরিবেশক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও জানিয়েছেন যে ট্যাঙ্ক লরি যারা আছেন তারা আপনার নির্বিচ্ছিন্নভাবে তারা তেল নিয়ে তারা বিভিন্ন পেট্রোল পাম্পে আজ সকাল 7টা থেকে শুরু করেছেন, এই ধরনের কথাও তারা আমাদের জানিয়েছেন। তো আমার কাছ থেকে এই পেট্রোল পাম্পের তেল সরবরাহ নিয়ে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে জাহাজ এবং কন্টেনার ভাড়া বাড়ায় সংকটে পড়তে যাচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ইউরোপ সহ বিভিন্ন রুটে যেমন কন্টেনারের ভাড়া 300 থেকে 1,500 মার্কিন ডলার বেড়েছে, তেমনি বাংকারিং চার্জ যুক্ত হচ্ছে 150 থেকে 300 মার্কিন ডলার। এমনকি 1 এপ্রিল থেকে মেইন লাইন অপারেটররা কন্টেনার পরিবহন ভাড়া আরও 1 দফা বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিপিং ব্যবসায়ীরা। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো তার প্রভাবে পুরোপুরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সমুদ্রপথে জাহাজযোগে কন্টেনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতাকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ল, বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার। জাহাজের ভাড়া প্রায় আপনার 10-20% মতন বেড়ে গেছে, কারণ এটা বিশেষ করে ফুয়েল অ্যাডজাস্টমেন্ট। এটা যে ওনাররা বেনিফিট করতেছে তা না, এটা তেলকে অ্যাডজাস্ট করতেছে। এমনিতে মিসাইল হামলার আতঙ্কে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বন্দরে পণ্য নিতে রাজি নয় মেনলাইন অপারেটররা। অল্প কয়েকটি প্রতিষ্ঠান রাজি হলো 1100 মার্কিন ডলারের প্রতিটি কন্টেনার ভাড়া বাড়িয়ে করা হয়েছে 3000 মার্কিন ডলার। একইভাবে ইউরোপগামী কন্টেনার পরিবহন ভাড়া যুদ্ধের আগের 1600 মার্কিন ডলার থেকে বেড়ে বর্তমানে 2500 মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। গত যুদ্ধের আগে কিন্তু আমরা যে কন্টেনারগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করতাম $1600 বা $1700 মধ্যে, সেগুলো ইতিমধ্যে $2400 উপরে যে পৌঁছেছে। এটার সাথে শুধু নট অনলি বাংকার, এটার সাথে ইন্স্যুরেন্স এবং অন্যান্য বিভিন্ন ধরনের কস্টিংগুলো জড়িত হয়ে এই ভাড়াটা কিন্তু অনেক বেশি বেড়েছে। শুধু যে কন্টেনার পরিবহন খরচ বেড়েছে তা কিন্তু নয়, মধ্যপ্রাচ্য শুরু হওয়ার পর থেকে প্রতিটি আন্তর্জাতিক রুটে বাল্ক পণ্যবাহী জাহাজের ভাড়া বেড়েছে অন্তত 20%। এর বাইরে 20 ফুট সাইজের জন্য 150 এবং 40 ফুট কন্টেনারে 300 মার্কিন ডলার বাংকারিং চার্জ যুক্ত করেছে কয়েকটি মেনলাইন শিপিং অপারেটর। শিপিং লাইন ভাবতেছে যে আমাদের আরও যে কস্টিংগুলো আছে সেগুলো রিকভার করার একমাত্র রাস্তা হচ্ছে যে আমাদেরকে ভাড়া বাড়াতে হবে, কারণ আমি বিভিন্ন জায়গায় কস্ট বেড়ে গেছে এবং এপ্রিল থেকে সেটা বাড়াবে। কে কত বাড়াবে সেই ধরনের কিন্তু আলাপ আলোচনা চলছে। এই অবস্থায় দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাক শিল্প পড়েছে সবচেয়ে বেশি জটিলতায়। পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল যেমন আমদানি করতে হয় জাহাজযোগে, তেমনি তৈরি পোশাক বায়ারদের কাছে পৌঁছাতেও জাহাজ কিংবা কন্টেনারের বিকল্প নেই। কিন্তু বাড়তি জাহাজ ও কন্টেনার ভাড়া নিয়ে এখন পর্যন্ত বায়ারদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পায়নি গার্মেন্টস মালিকেরা। এই মুহূর্তে এসে হঠাৎ করে এই যে চেঞ্জগুলো হচ্ছে, এগুলি কিন্তু বায়ার কিন্তু আমাদেরকে পে করবে না। ওরা বলছে তোমাদের সাথে আমার যা হওয়ার হয়ে গেছে, তোমার সাথে আমার দরদাম হয়ে গেছে, সুতরাং তুমি এখন আমার মালটা শিপমেন্ট করো। শিপের ভাড়া কত বাড়লো, বিদ্যুতের বিল কত বাড়লো, অথবা কোথায় কি বাড়ছে সেটা ওদের কোনো কিছু আসে যায় না। আন্তর্জাতিক বাজারে গত এক মাসে কয়েক দফায় বেড়ে প্রতি ব্যারেল জ্বালানি তেল 114 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
2007 সালে 1/11 সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগীরা। গ্রেফতার, নির্যাতন, জিম্মি করে অর্থ আদায় সহ নানা অভিযোগ তাদের। এদিকে 1/11 সরকার গঠনে এই দুই সেনা কর্মকর্তা ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে ডিবি। মাসুদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি 3 দিনের ব্যবধানে গ্রেফতার হন 1/11 সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ, দুজনই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। এদের মধ্যে জেনারেল মাসুদকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়, আর জেনারেল মামুনকে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের পর আবারও আলোচনায় 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে গঠিত 1/11 সরকার। মাসুদের দ্বিতীয় দফা আর মামুনের প্রথম দফা রিমান্ড চলছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে 2007 সালে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারির দায় এখনও স্বীকার করেননি তারা। আর বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়েছেন দুজন। গোয়েন্দা পুলিশ বলছে 1/11 আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদ সহ 6 সেনা কর্মকর্তা। বাকিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া সে সময় গ্রেফতার, নির্যাতন, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায় সহ নানা অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান পুলিশের। যারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন তাদেরকে বলছি যে আপনারা ফরমালি কমপ্লিট করুন। আমি তো মৌখিক কারণে একটা আইনগতভাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শো অ্যারেস্ট দেখানো হচ্ছে দুর্নীতির মামলায়ও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় রেল লাইন যেন মৃত্যু ফাঁদ। অরক্ষিত ক্রসিং, ঝুঁকিপূর্ণ পারাপারে একের পর এক দুর্ঘটনা। গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে 354 জনের। সমন্বয় না করে লাইনের উপর দিয়ে এলজিইডির বিরুদ্ধে সড়ক নির্মাণের অভিযোগ রেল কর্মকর্তার, যার মধ্যে 59টি ক্রসিংই অরক্ষিত বলে দাবি তার। এদিকে আলোচনা করে সমাধানের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। এই রেল লাইন শুধু পথ নয়, যেন মৃত্যু ডেকে আনে। হঠাৎ করেই ছুটে আসে ট্রেন, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লার একের পর এক অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষের কাছে আতঙ্কের নাম। 2026 সালের মার্চ মাসে কুমিল্লা পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন 12 জন। এর আগে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে 2024 সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় একটি অটোরিকশাকে পিষে দেয় ট্রেন। প্রাণ যায় 7 জনের। মাত্র 2টি ঘটনায় ঝরে যায় 19টি প্রাণ। কিন্তু এই মৃত্যুর দায় নিচ্ছে না কেউই। পুরো জেলায় 21টি লেভেল ক্রসিং গেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত 59টি অরক্ষিত রেল ক্রসিং, যেখানে নেই গেট, নেই গেটম্যান, নেই কোনো সতর্কতা। সবচেয়ে বড় অভিযোগ, এলজিইডি রেলের সঙ্গে কোনো সমন্বয় না করেই রেল লাইনের উপর দিয়ে তৈরি করেছে সড়ক, আর সেই সড়কেই এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। গাড়ি উঠছে, দেখছে না, এদিক থেকে দেখা না, এদিক থেকে দেখা না, গাড়ি মারিয়ে দেখা যাচ্ছে সিএনজি রে ব্রিজের করার জন্য গেছে। ট্রেন এসে ব্রেক দিছে, পড়ে গেছে, এই পিকআপ পড়ছে, অটো পড়ছে, গাড়ি পড়ে যায়। জরুরি ভিত্তিতে রেল গেট দেওয়া দরকার এবং গেটম্যান থাকা দরকার। নিয়ম অনুযায়ী রেল গেটে গেটম্যান নিয়োগ দেওয়ার কথা চুক্তির ভিত্তিতে। একটি লেভেল ক্রসিংয়ে 3 জন, স্পেশাল লেভেল ক্রসিংয়ে 6 জন গেটম্যান শিফটে দায়িত্ব পালনের কথা। কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ। কুমিল্লা স্থায়ী স্পেশাল গেট পদুয়ার বাজার ও বিজয়পুরে। বাকি জায়গাগুলোতে নিরাপত্তা বলতে প্রায় কিছুই নেই। অনেক সময় দেখা গেছে যারা পার্মানেন্ট ডিউটি করে তারাও এখানে থাকে না, ওই অন্য লোক দিয়ে মনে করেন ডিউটি করায়। সিগন্যালগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা ট্রাকগুলো চুরি করে নিয়ে গেছে এগুলা। লাকসাম রেলওয়ে থানার হিসাব বলছে 2021 সালে 41টি, 2022 সালে 71টি, 2023 সালে 66টি, 2024 সালে 64টি, 2025 সালে 75টি আর 2026 সালে এখন পর্যন্ত 18টি অপমৃত্যুর মামলায় 354 জনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় বর্তমানে 59টি অরক্ষিত লেভেল ক্রসিং আছে, যেখানে কোনো গেট ও গেটম্যান নেই। প্রায় সবগুলো সড়ক এলজিইডি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে নির্মাণ করেছে বলে জানান রেল কর্মকর্তা।
অন্যদিকে এলজিইডির কর্মকর্তা বলছে 2024 সালে 31টি ঝুঁকিপূর্ণ রক্ষিত লেভেল ক্রসিংয়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সদর দপ্তরে প্রধান প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছিল। তারা দেখা যাচ্ছে যে রাতের আধারেও করে থাকে, আমরা বাধা দিই, আমাদের বাধা উপেক্ষা করে আমাদের অজান্তে তারা এই রাস্তাগুলি তৈরি করে এলজিডি। আমি এগুলো বিষয়ে কী করণীয় যায় আমার কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এখন প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? এলজিইডি নাকি রেলওয়ের, নাকি সমন্বয়হীন এক সিস্টেমের? সমন্বয়হীন উন্নয়ন আর দায়িত্বহীনতা বন্ধ না হলে এই মৃত্যুর মিছিল থামবে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে। লোভনীয় অফারেও ধরে রাখা যাচ্ছে না মোবাইল ইন্টারনেট গ্রাহক। 7 মাসে কমেছে 73 লাখ, উল্টো বেড়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারীর। সিম সংখ্যা কমানোকে দুষছেন অপারেটররা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে ভর্তি হয়েছে শতাধিক শিশু, মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম এবং আলাদা কর্নার। চলছে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতিও। ওবায়দুল হকের রিপোর্ট। রোগীতে ঠাসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ। এরই মধ্যেই 3টি আলাদা কক্ষে চিকিৎসা নিচ্ছে ছোঁয়াচে রোগ হাম আক্রান্ত শিশুরা। হাসপাতালটিতে বাড়তে শুরু করেছে হাম আক্রান্ত রোগী। ময়মনসিংহ জেলা ছাড়াও আশেপাশের জেলাগুলো থেকে হাম আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে। গত 12 দিনে হাসপাতালে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 শিশুর। এর মধ্যে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। এতে বাড়ছে আতঙ্ক। জ্বর থেকে খিচুনি হয়েছিল, তারপর মেডিকেলে 7 দিন ছিলাম, পরে ছুটি দিছে। ছুটি যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে আবার জ্বর কমেই নাই, অ্যান্টিবায়োটিক দিছে, খাইছি, তার জ্বর কমে নাই। নিউমোনিয়া ধরা পড়ছিল, প্রায় 7-8 দিন থাইকে গেছে এখানে। মোটামুটি একটু ভালো হয়েছিল, তারপর বাড়িতে নেওয়ার পরে আবার একই পাও, পরে থেকে হাম ধরা পড়ছে। হসপিটাল থেকে ছড়াইছে এই হামটা, এখন আবার নিয়ে আসছে, এখন হাম একটু কমতেছে, এখন আবার নিউমোনিয়া ধরা পড়ছে। আগে জ্বর ঠান্ডা দেয়া দিছে, পরে এরকম ভাইরাস জাতি দেয়া দিছে যে শরীরে মানে ফুড়া ফুড়া জাতি, পরে নিয়ে আসছি যে স্যারেরাই বলছে যে এটা হাম। কর্তৃপক্ষ জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামলাতে গত 24 মার্চ হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য 3টি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতাল প্রশাসন। হাসপাতালের শিশু ওয়ার্ডের পৃথক 3টি কক্ষ করা হয় হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। হাম কর্নার নামে 10 শয্যা বিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শিশুদের। তবে কক্ষগুলোতেও রোগী সংকুলান হচ্ছে না। দায়িত্বরত চিকিৎসক বলছেন, টিকাদান সঠিকভাবে না হওয়ায় হামের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিশু বিভাগের 3টি কক্ষ নিয়ে করা হাম কর্নার স্থানান্তর করে চলছে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি। আমাদের ওয়ার্ডে 3টি আইসোলেশন ইউনিট চালু করি, 3টি মেডিকেল টিমের তত্ত্বাবধানে। আরও বড় পরিসরে হাম আইসোলেশন ইউনিট, একেবারে ডেডিকেটেড হাম আইসোলেশন ইউনিট চালু করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোববার দুপুরে হাম আক্রান্ত রোগী ভর্তি ছিল 68 জন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বরিশালেও বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করেছে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই শিশু ওয়ার্ডে। এটি হাসপাতালের 3য় তলার 2টি ইউনিট নিয়ে গঠিত। এখানে প্রতিনিয়ত হাম রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন। এখানে আমরা এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন, সেখানে হাম রোগে আক্রান্ত এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের একসাথেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সংক্রমণের যে সংখ্যাটি সেটি কিন্তু রয়েই যাচ্ছে। আমরা এমন অভিযোগও পেয়েছিলাম রোগীরা যে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে এক বেডে 3টি শিশু চিকিৎসা নিয়েছেন, যার ফলে ওই শিশুটিও হাম রোগে আক্রান্ত হয়েছেন। ফলে ওই পরিবারটি এখন অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা একই সাথে তারা অভিযোগও করেছেন যে এই ওয়ার্ডটিতে
মানে সচরাচর যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটাও নাই। আপনারা এই মুহূর্তে দেখছেন যে দৃশ্যটি, এই সারিতে টাইফয়েড রোগে আক্রান্ত শিশুদের সাথে হাম রোগে আক্রান্ত শিশুরাও কিন্তু চিকিৎসা নিচ্ছে। মানে একই বেডে 2-3জন করে শিশু কিন্তু চিকিৎসা নিতে আমরা দেখেছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন আমাদেরকে, চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে বিভাগে 130 জন শিশু চিকিৎসা নিয়েছেন এবং চলতি মাসেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 89 জন, যার মধ্যে গত শুক্রবার 27 মার্চ বরিশালের বানারীপাড়ায় ওমর নামে একটি শিশু মৃত্যুবরণ করেছেন। একই সাথে এই যে ওয়ার্ডটিতে আমরা রয়েছি, শিশু ওয়ার্ড, এখানটিতে 78টি শয্যা থাকলেও সেখানে চিকিৎসা নিচ্ছেন আজকে 196 জন। খুবই ভয়াবহ একটি পরিস্থিতি। তারা বলছেন, আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ফ্লোরেও ওয়ার্ডটির যে মেঝে সেখানটিতেও কিন্তু তেমন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে তারা জানিয়েছেন যে ক্রমান্বয়ে যদি টিকার ব্যবস্থা না করা হয় এই রোগ কিন্তু মহামারী রোগ আকার ধারণ করবে। যত দ্রুত সম্ভব এই টিকার ব্যবস্থা করা হোক। বরিশাল থেকে আপার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে গ্রাহক কমেছে 73 লাখ। তবে উল্টো চিত্র ব্রডব্যান্ড সংযোগে। এ সময় ব্যবহারকারী বেড়েছে 3 লাখ। মোবাইল ইন্টারনেটে গ্রাহক কমার পেছনে সিম সংখ্যা 10টিতে নামানোকে দায়ী করছে অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নতুন সিম চালু করলে 4 জিবি ডাটা সঙ্গে মিনিট অফার আছে, ফ্যামিলি প্যাকও। 30 দিন মেয়াদে 798 টাকায় 85 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। লোভনীয় এমন অফারে গ্রাহক টানার চেষ্টায় মোবাইল অপারেটররা। তবে বাস্তব চিত্র ভিন্ন। গেল জুনে টেলিকম খাতে স্বচ্ছতা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সিম ব্যবহারের সীমা 15 থেকে 10টিতে নামায় সরকার। এরপর থেকেই কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বিটিআরসির তথ্য বলছে 2025-এর জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12 কোটি 15 লাখ। 7 মাসে 73 লাখ গ্রাহক কমে এই সংখ্যা দাঁড়ায় 11 কোটি 42 লাখে। এই পরিস্থিতির জন্য ডাটা ব্যবহারের খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকের। ডাটার ভ্যালিডিটি অনেক কম থাকে কিন্তু প্রাইস অনেক বেশি। স্টুডেন্ট ফ্রেন্ডলি ডাটা প্যাকেজ বা এটার ভ্যালিডিটি একটু যদি বেশি থাকতো। ডাটা প্যাকেজের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রাইসটা এখন আরো কম হইলে আমাদের জন্য ভালো হতো। যদিও ইন্টারনেট গ্রাহক কমার প্রভাব পড়েনি বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবি রায়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বলছে 2025 সালের চতুর্থ প্রান্তিকে মোট 3,858 কোটি টাকা আয় করেছে তারা, যা 2024 সালের একই সময়ের তুলনায় 3.3% বেশি। একই সময়ে রবি কর পরবর্তী মুনাফা করেছে 311 কোটি 90 লাখ টাকা। গ্রাহক সংখ্যা কমছে, ওভারঅল বিবেচনায় কিন্তু দাম বাড়ানোর আসলে কোনো প্রশ্নই আসে না। অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে কাউকে আমরা বান্ডেল প্যাক দিতে পারি, সার্ভিসও দিতে পারি, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। মোবাইল অপারেটররা গ্রাহক হারালেও ভিন্ন চিত্র ব্রডব্যান্ড সেবায়। সেখানে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 3 লাখ। দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী 1 কোটি 47 লাখ। 100% আইএসপি 500 টাকায় 20 থেকে 30 MBPS এর প্যাকেজ মার্কেটে প্রোভাইড করে থাকছে। গ্রাহককে একটু বাড়তি সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে এই জায়গায় সবসময় সচেতনভাবে ভূমিকা পালন করছি। টেলিকম খাতে 4 প্রতিষ্ঠান মোবাইল ইন্টারনেট সেবা দেয়, আর ব্রডব্যান্ড সেবায় আছে অন্তত 3000 আইএসপি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। একদিকে কমছে মাছের সংখ্যা, অন্যদিকে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা। অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও বাসন্ডা সহ 16টি নদী ও অসংখ্য খাল বিলে একসময় ধরা পড়ত বিভিন্ন প্রজাতির মাছ।
মিঠা পানির ইলিশ ও দেশীয় প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ ঝালকাঠির এসব প্রাকৃতিক জলাশয়ে অবাধে পোনা নিধন হওয়ায় দিন দিন কমছে মাছের সংখ্যা। এক শ্রেণীর অসাধু জেলেরা কারেন্ট জাল, চরগড়া সহ সূক্ষ্ম জালের ফাঁদ দিয়ে মাছ শিকার করায় হুমকির মুখে মৎস্য সম্পদ। প্রশাসনের নজর এড়াতে রাতের বেলা গ্রাম ও শহরের অলিগলিতে বিক্রি হচ্ছে কয়েক হাত ঘুরে। এমনকি দরিদ্র পরিবারে শিশুদের দিয়েও চাবলি কিংবা গুড়া মাছের নামে বিক্রি করা হয়। আমারে দিয়ে যায়, আমার যেরম দিয়ে আমি হেরম বেশি লাই। অসাধু কিছু জেলেরা আছে, পাড়ায় মহল্লায় গলিতে অলিতে বিক্রি করে। চাবলির ছাও কইয়ে গুড়া মাছ কইয়ে ওরা বেশি হেলা। কিছু জেলেরা আছে ধরেন কিস্তি উঠে জাল সাবার করে, তো এগুলো আনিয়া সরকার দিয়ে অভিযান চালাই পুড়িয়ে ফেলায়, কিন্তু গোড়া বন্ধ করে না। পোনা মাছ নিধন বন্ধ করতে অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযানের কথা জানায় মৎস্য বিভাগ। এই মাছ বিশেষ করে যাতে ভালোভাবে রক্ষা করা যায়, এজন্য আমরা বিশেষ করে পুলিশ, প্রশাসন এবং অন্যান্য সংস্থা যারা জড়িত আছে, আমরা সবাই মিলে কঠোর হস্তে এবং এই ঝালকাঠি জেলার মৎস্য সম্পদ রক্ষা করব। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় মাছের বার্ষিক চাহিদা প্রায় 13,332 মেট্রিক টন, যা সিংহভাগই প্রাকৃতিক জলাশয় ও চাষে উৎপাদিত মাছে চাহিদা পূরণ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তবে ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়ায়নি বলে দাবি করেছে তেল আবিব। জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি আক্রমণে একজন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে পাকিস্তান কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় রোববার ইসরায়েলের বিরশেবা এলাকায় নিয়ত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। পরে ইসরায়েল দাবি করে কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি। এদিন ইসরায়েলের মধ্যাঞ্চলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালায় ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় দেশটিকে লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন ছোড়া হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয়, ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। তাবরিজে পেট্রোকেমিক্যাল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়। হরমুজ প্রণালীতে একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। হরমুজের পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান। একই সঙ্গে শিগগিরই ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আমি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা সংক্রান্ত সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীদের জানিয়েছি। এই উদ্যোগকে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একই কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের নৌযান লক্ষ্য করে হাউথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
4 সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। হামলায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হাউথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাবেল মানদেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এবারও এই পথ অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হরমুজে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে হাউথিরা এবার কতটা এগোবে তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবারও জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। সকালের সময় এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে সিঙ্গাপুরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামতে মুখিয়ে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের গ্যালাং ট্রেনিং ফিল্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ফুটবলাররা। আগের ম্যাচের ভুল শুধরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা সমিত সোমের। তপু রাকিবদের মিস করলেও তরুণ আর অভিজ্ঞ মিলে নিজেদের ভারসাম্যপূর্ণ দল মনে করেছেন সমিত। এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের শেষ লড়াইয়ের সামনে বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লাল সবুজ। সিঙ্গাপুরের মাঠে চলছে জোর প্রস্তুতি। দ্বিতীয় দিনের অনুশীলনে হামজাদের সমর্থন দিতে হাজির হাজারো প্রবাসী ভক্ত। ভিয়েতনাম শক্তিশালী দল হলেও হামজা সমিতদের নিয়ে তাদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে বড্ড হতাশই হয়েছেন ভক্তরা। ভুল শোধরাতে মরিয়া ফুটবলাররাও। ব্যর্থতা ভুলে দলের জয়ে অবদান রাখতে বদ্ধপরিকর সমিত সোম। চান প্রবাসী ভক্তদের সমর্থন। এখন একটু আশা হয়েছে, 2-3 দিন হয়েছে, এখন সেটেল হয়ে গেছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন হলো নেক্সট ফোকাস হলো এই ম্যাচ। আর এখন স্পিরিটগুলো আবার উঠতেছে, সব সাপোর্টদের দেখতেছি। ওটার জন্য আমাদের একটু মুডটা লিফট হয়েছে যে আমরা হোপফুলি একটা ভালো পারফরমেন্স করতে পারি। ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো খুঁজে বের করেছে কোচিং প্যানেলও। দ্বিতীয় দিনের অনুশীলনে লম্বা সময় ভুলগুলো নিয়ে কাজ করেছে কাবরেরার কোচিং প্যানেল। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা খেলা দরকার ছিল আমরা সেই স্ট্র্যাটেজিতে ছিলাম। যে মিস্টেকগুলো হয়েছে আমরা অনেকদিন ধরে ভুগেছি বা মাঝখানে আমরা ভালো করেছিও, বাট এটা সেট প্লেতে আমরা আসলে ওই দিন খারাপ করেছি। বাট এটা প্রত্যেক দিন ওই দিনটা আসবে না। আমরা জানি সিঙ্গাপুর কেমন টিম, তাদের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রতি সম্মান রাখছি যে আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে আমরা জানি। আমরা অ্যাটলিস্ট এখান থেকে আমরা আমাদের যে সম্মান, দেশের সম্মান, আমাদের দেশের যে প্রোফাইল, যে প্লেয়ারদের প্রোফাইল, তাদের সম্মান নিয়ে যে টিমের যে ওয়েট, সেই ওয়েট নিয়ে ইনশাল্লাহ দেশে ফিরতে চাই। তবে ইনজুরির সমস্যায় কাবরেরার স্কোয়াডে নেই তপু রাকিবের মতো গুরুত্বপূর্ণ ফুটবলার। দলের মধ্যে বোঝাপড়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তপু রাকিবদের না থাকা নিয়ে খারাপ লাগা থাকলেও তরুণ আর অভিজ্ঞদের নিয়ে নিজেদের ভারসাম্যপূর্ণ দল মনে করছেন সমিত। আমরা অবভিয়াসলি মিস করতেছি হৃদয়কে, কাজমকে আর যে আসে না রাকিব আর তপু। বাট অ্যাগেন দেয়ার মে বি সময় যে হামজা আর আমি খেলতে পারবো না, আমার যদি ব্যথা পাই কী হবে। সো ইটস অলওয়েজ অ্যাবাউট নেক্সট ম্যান আপ, কে কন্ট্রিবিউট করতে পারে। মিরাজ আসছে ক্যাম্প, সেও খুব ভালো করছে, সেও স্টার্ট করছে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং ইজ football is more than just যে এগারো খেলোয়াড়, it's a পুরা টিম, 23-man 30-man squad, and so ওইভাবে বাংলাদেশ আর উঠবে এজ ইফ পুরা টিমটা ইমপ্রুভ করতে পারে। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের একমাত্র লক্ষ্য পয়েন্ট পাওয়া। ম্যাচে ভালো কিছু করতে আত্মবিশ্বাস খুঁজছে কাবরেরার দল। তামিম হোসেন, সময় সংবাদ। রেসিং ট্র্যাকে আবারও ঝড় তুললেন বাংলাদেশের কার রেসার আভিক আনোয়ার। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে জয় তুলে নিয়ে রেনো ক্লুভ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন এই রেসার। একদিনেই জিতেছেন 4টি ট্রফি। পরের রাউন্ডেও ভালো করতে চান আভিক। রেসিং ট্র্যাকে নামলেই ঝড় তোলেন আভিক আনোয়ার। প্রতিনিয়ত জিতছেন ট্রফি। দেশের বাইরে তার অর্জনে ওড়ে লাল সবুজের পতাকা। এবার আরও এক রেকর্ড গড়লেন বাংলাদেশের এই কার রেসার। গাড়ির স্টিয়ারিং হাতে গতির ঝড় তুলে একদিনে জিতেছেন 2 রেস। সমৃদ্ধ হয়েছে এই রেসারের অর্জনের ঝুলি। জিতে নিয়েছেন 4টি ট্রফি। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে দারুণ পারফরমেন্স দেখিয়ে সব ক্লাসের মধ্যে জয় পেয়েছেন আভিক। শুধু তাই না, রেনো ক্লিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই কার রেসার।
রেসগুলো অনুষ্ঠিত হয় দুবাই অটোড্রোম ন্যাশনাল সার্কিটে, যা একটি FIA গ্রেড A ট্র্যাক। 2টি রেসে অংশ নিয়ে আভিক আনোয়ার ওভারঅল এবং নিজের ক্লাসে জয় তুলে নেন। রেসের কদিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন অভিক। এমন অবস্থাতেও 2 রেসে অংশ নিয়ে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক পারফরমেন্স করেন। এ ফলাফলের মাধ্যমে অভিক এখনও ওভারঅল এবং ক্লিও ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের শীর্ষ অবস্থান করছেন। 7ম রাউন্ডেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই রেসার। গালফ প্রো কারে আমি 4টা ট্রফি জিততে পেরেছি বাংলাদেশের জন্য, 2টো রেস করে। কিন্তু 2টো রেস করে 4টা ট্রফি কিভাবে আসলো? 2টো হচ্ছে ওভারঅল ফার্স্ট, আর 2টো হচ্ছে আমার ক্লাসে ফার্স্ট, যেটা হচ্ছে রেনল্ট ক্লিও ক্লাস। আগামী 2 সপ্তাহ পরে ফাইনাল রাউন্ড, এবং দোয়া করবেন যাতে আমি ওভারঅল চ্যাম্পিয়নশিপ এবং রেনল্ট ক্লিও চ্যাম্পিয়নশিপ দুটোই জিততে পারি। কমাস আগে রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার হয়েছিলেন আভিক আনোয়ার। সেখান থেকে সুস্থ হয়ে আবারও ফিরেছেন ট্র্যাকে, এবার জিতলেন ট্রফি। সামনেও দেশের হয়ে রেসিং ট্র্যাকে ঝড় তোলার অপেক্ষায় বাংলাদেশের প্রথম কার রেসার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভোট অধ্যাদেশ নতুন করে আইনে পরিণত করার অর্থ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 এপ্রিল প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি। 15টি বিষয়ে দ্বিমত বিরোধী দলের। স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের আস্থার প্রতিফলন ঘটবে, প্রত্যাশা বিএনপির। দলীয় প্রতীকবাদে ভোট হলে তৃণমূলের শক্তি যাচাইয়ে সময় নেবে সরকার, মত বিশ্লেষকের। এবং জ্বালানি তেল সংকটে কৃষি খাতে বিপর্যয়, ডিজেলের অভাবে ব্যাহত সেচ। ইউরোপ সহ বিভিন্ন রুটে জাহাজ কন্টেইনার ভাড়া বেড়ে দ্বিগুণ, আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতির শঙ্কা। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।